আজকে আপনাদেরকে মারাত্মক এক সত্য ঘটনা বলতে যাচ্ছি। এই মুভিটি দেখলে পুরো শরীরের লোম দাঁড়িয়ে যাবে আপনার। আর মুভিটি দেখলে আমার মতো আপনাদেরও ইসরায়েলদের প্রতি ঘৃণা আরও বেড়ে যাবে। এই গ্রামটা হচ্ছে ফিলিস্তিনের একটি গ্রাম। সময়টা হচ্ছে 1948 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। গ্রামের ঝর্ণার পাশে গ্রামের কিছু মেয়ে খেলছিল। এই মেয়েটির নাম হচ্ছে ফারহা, যার জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। ফারহার বাবা ওই গ্রামের গ্রাম প্রধান। ফারহার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে সে লেখাপড়া করে অনেক বড় হবে। ফারহা গ্রামের এই একমাত্র স্কুলটিতে লেখাপড়া করে, যেখানে একজন মৌলবী তাদের পড়ায়। আজ ছিল ফারহাদের স্কুলের শেষ দিন। পড়াশোনা শেষে সবাই সবার ইচ্ছে কথাগুলো মৌলবীকে বলছিল। তখন ফারহা মৌলবীকে জানায় সে আরও লেখাপড়া করতে চায় আর তার জন্য সে শহরে যেতে চায়। কিন্তু মৌলবীর এই বিষয়টা মোটেও পছন্দ হয় না, কারণ সে মেয়েদের উচ্চশিক্ষার পক্ষপাতী নয়। ফারহা স্কুল থেকে বের হয়ে তার চাচাকে দেখতে পায়, যে কিনা শহর থেকে মাত্রই এসেছে। মূলত শহরে যুদ্ধের কারণেই তারা গ্রামে চলে এসেছে। এই মেয়েটির নাম হচ্ছে ফরিদা, যে কিনা ফারহার চাচাতো বোন। তারা প্রায় একই বয়সী। তারা দুজন বসে গল্প করছিল। তারা এখন থেকে গ্রামেই থাকবে। এই বিষয়টা জেনে ফারহা অনেক অবাক হয়ে যায়। এরপর ফারহা তার ইচ্ছার কথাও তার বোনকে জানায়। দুই বোন এভাবে গল্প করছিল, কিন্তু হঠাৎই তারা গাড়ির শব্দ শুনতে পায়। তারা সেখান থেকে একটু সামনে গেলে তারা দেখতে পায় ইসরায়েলি সেনাদের গাড়ি তাদের গ্রামে ঢুকছে। সেখানে আরও ছোট ছোট কিছু বাচ্চা ছিল। সেই গাড়িকে ফলো করে সেই গাড়ির পিছে খেলনা পিস্তল দিয়ে গুলি করছিল। ফারহাও তাদেরকে অনুকরণ করে। এই বাচ্চাদের মধ্যেও ইসরায়েলদের প্রতি কতটা ঘৃণা জন্ম নিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। ফারহা যখন বাড়িতে ফিরে আসে, সে দেখতে পায় তার এক মামা তাদের বাসায় বেড়াতে এসেছে। ফারহার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তার মামা মাঝে মাঝে এসে তাকে দেখে যায়। যেহেতু ফারহা কিছুটা বড় হয়ে গিয়েছে, তাই ফারহার মামা তার বাবাকে বলে এখন আমাদের উচিত ফারহাকে বিয়ে দিয়ে দেওয়া। এই বিষয়গুলো নিয়ে ফারহার বাবা এবং মামা আলাপ করছিল। এসব কথা ফারহা দূর থেকে শুনছিল। কিছুক্ষণ পর ফারহার মামা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। ফারহা তার ঘরে ফিরে এসে বই পড়তে থাকে। পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। হঠাৎ ফারহা তার বাবা আর মৌলবীর কথা শুনতে পায়। মৌলবী ফারহার বাবাকে বলে যেহেতু গ্রামে স্কুলে ফারহার লেখাপড়া শেষ হয়ে গিয়েছে, তাই আপনার উচিত ফারহাকে এখন বিয়ে দিয়ে দেওয়া। একথা শুনে ফারহা রেগে ঘর থেকে বের হয়ে যায়। এরপর তার বাবা আর মৌলবীর উদ্দেশ্যে সে বলে আমি আরও লেখাপড়া করতে চাই, শহরে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। তোমরা এখন আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না। পরবর্তী দৃশ্য দেখা যায় ফারহাদের বাসায় খাবার দেওয়ার জন্য একটি ছেলে এসেছে। এই ছেলেটির নাম হচ্ছে নাসের। সে হচ্ছে ফারহার চাচাতো ভাই। আর ছোটবেলা থেকেই ফারহার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু ফারহা নাসিরকে একদমই দেখতে পারে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফারহাদের গ্রামে ফারহার বয়সী একটি মেয়ের বিয়ে হচ্ছিল। সেখানে ফারহা আর ফরিদা দুই বোনই এসেছে। তারা দুজন অনেক মজা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই ফারহা থেমে যায়। তার মুখটা একদম মলিন হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় কয়েকদিন পর তারও এভাবে বিয়ে হয়ে যাবে, আর সেই সাথে তার স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যাবে। বিয়ের অনুষ্ঠান শেষে দুই বোন বাসায় ফিরছিল। ঠিক তখনই ফারহা দেখতে পায় তার বাসার সামনে তার বিয়ে নিয়ে তার বাবা আর চাচার মধ্যে কথা হচ্ছে। এটা দেখে ফারহা অনেক কষ্ট পায়। সে তার বাবাকে বলে বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। ফারহা বাবা তাকে বলে তোমার বয়সী গ্রামের সকল মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকেও বিয়ে করতে হবে মা। ফারহা মনে হতে থাকে তার স্বপ্নগুলো এখানেই শেষ। ঠিক তখনই তার বাবা তাকে একটি সারপ্রাইজ দেয়। সে পকেট থেকে একটি কাগজ বের করে। এটি ছিল শহরে একটা স্কুলের ভর্তি ফর্ম। ফারহা তো এটি দেখে মহা খুশি। সে দেয়ালের পাশে গিয়ে চিৎকার করে বলতে থাকে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আর তখনই ফারহার চোখ যায় নিচের দিকে। সেখানে কিছু ফিলিস্তিনি সৈন্য দাঁড়িয়েছিল। তারা ফারহার বাবার সাথে দেখা করতে এসেছে। যেহেতু ফারহার বাবা একজন লিডার ছিল, তাই গোপনে এসে সৈন্যদের সাহায্য করত। ফারহার বাবাও সৈন্যদের সাথে কথা বলছিল, আর সেই সকল কথা ফারহা আড়াল থেকে শুনছিল। কথাগুলো শেষে সৈন্যগুলো বাসা থেকে বের হয়ে যায়, আর ফারহা বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফারহা রাতের বেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে উঠে দেখে চারদিক একদম চুপচাপ। তার বাবাকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার বাবার কোনো চিহ্ন দেখতে পায় না। ফারহা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আর তখনই সে দেখতে পায় তার বাবা বাড়ির পাশের দেয়ালের ওপাশ থেকে বের হচ্ছে। সে নতুন একটি দেয়াল তুলেছে, আর ওই দেয়ালে একটি দরজাও রয়েছে। ফারহা বুঝে যায় নিশ্চয়ই দেয়াল পিছে কিছু একটা লুকানো রয়েছে, কারণ তার বাবা দেয়ালটাকে আরও শক্ত করছিল। আজও দুই বোন ফারহা আর ফরিদা সে দোলনায় বসে গল্প করছিল। ফারহা ফরিদাকে জানায় তার বাবা তাকে শহরে স্কুলে ভর্তি করতে রাজি হয়েছে। একথা শুনে ফরিদা অনেক খুশি হয়,
কিন্তু হঠাৎ করেই ফারহার মুখটা মলিন হয়ে যায়, কারণ তাকে তো তার বাবাকে ছেড়ে চলে যেতে হবে। তারা দুই বোন যখন এভাবে কথা বলছিল তখনই বিকট এক শব্দ হয়। শব্দ শোনা মাত্রই ফারহা আর ফরিদা দৌড়ে তাদের গ্রামের দিকে যায়। ইসরায়েলি সেনারা তাদের গ্রামকে আক্রমণ করেছে। মানুষজন চারদিকে ছুটাছুটি করছে, যে যার মতো জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। ভিড়ের মধ্যে আমরা ফারহা চাচাকে দেখতে পাই। সে ফারহা আর ফরিদাকে তার গাড়িতে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ফারহা তার বাবাকে রেখে যেতে চায় না। তাই ফরিদা গাড়ির মধ্যে উঠলেও ফারহার গাড়ির মধ্যে ওঠে না। তখন ফারহার বাবা সেখানে এগিয়ে আসে আর ফারহা চাচাকে রিকোয়েস্ট করে তার মেয়েটাকে নিরাপদ এখান থেকে নিয়ে যেতে। এরপর ফারহা গাড়িতে ওঠে এবং গাড়ি চলতে শুরু করে। আর তখন জানালার কাছ দিয়ে তার চোখে যায় তার বাবার দিকে। অসহায় বাবা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ময়দানে। ফারহা সাথে সাথে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়। এরপর সে ছুটে যায় তার বাবার কাছে। তার চাচা তার মেয়েকে নিয়ে চলে যায়। এরপর ফারহা বাবা ফারহাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির গোপন একটি জায়গা থেকে ফারহা বাবা তার বন্দুক বের করে সে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিল। তারা যখনই দরজার সামনে আসে ফারহার বাবা বুঝে যায় তাদের অনেক দেরি হয়ে গিয়েছে। ইসরায়েলি সেনারা চারদিক ঘিরে ফেলেছে। সে ফারহাকে নিয়ে আবারও বাড়ির মধ্যে আসে। আর সেই দেয়ালের পিছনে ফারহার বাবা সেখানে একটি গোপন কক্ষ বানিয়েছিল, সেখানে ফারহাকে লুকিয়ে রাখে। এরপর সে ফারহাকে বলে, আমি না আসা পর্যন্ত কোনোভাবেই এ রুম থেকে বের হবে না। ফারহা তার বাবাকে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার বাবা একজন লিডার ছিল, সেজন্য সে সেখানে আর থাকে না। তার বাবা চলে যাওয়ার আগে বলে যায়, আমি ফিরে আসবো মা, তুমি আমার জন্য চিন্তা করো না। এটা বলে ফারহার বাবা দরজা বন্ধ করে চলে যায়। ফারহা অন্ধকার ঘরের মধ্যে একা একা বসে থাকে। বাহির থেকে গোলাগুলির শব্দ শুনতে পায়। হঠাৎ চারদিক নীরব হয়ে যায়। তখন হঠাৎ ফারহা বাহিরে পায়ের আওয়াজ শুনতে পায়। সে মনে করে এটা হয়তো তার বাবা, তাই সে বাবা বাবা বলে চিৎকার করে, কিন্তু ওপার থেকে কোনো উত্তর আসে না। সে হতাশ হয়ে সেখানে বসে থাকে। এভাবেই দিন শেষে রাত নেমে আসে। হঠাৎ সে দেয়ালে একটি ছোট্ট ছিদ্র দেখতে পায়। ছিদ্র দিয়ে বাইরে তাকাতে সে বাড়ির মেইন গেট দেখতে পায়, যেটা ভাঙা ছিল আর চারপাশে একদম নীরব। এরপর সে মেঝেতে শুয়ে পড়ে। পরদিন সকাল হয়। সে বেশ অনেকটা সময় রুমের মধ্যে বন্দী। সে সেখানে নিজে নিজে খেলতে থাকে। আবার দিন শেষে হয়, রাত হয়। বাইরে একাধারে বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সাথে সাথে তার খাবারগুলোও শেষ হয়ে যাচ্ছে। তাই সে বাধ্য হয়ে ওখানে আলুগুলো কাঁচাই খেতে থাকে। ধীরে ধীরে হারিকেনের আলো ও তেল দুটোই শেষ হয়ে যায়। তখন কিছু খড়কুটে আগুন ধরায়। সেখানে সে একটি ছুরি খুঁজে পায়। সেটা দিয়ে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। দিন সকালে কিছু লোকের আওয়াজে তার ঘুম ভাঙে। সে সেই ছিদ্রের ওখানে গিয়ে দেখে বাইরে কিছু মানুষ যাচ্ছে। মহিলাটির প্রচণ্ড প্রস্রাব বেদনা উঠেছে, তাই তার হাজবেন্ড সেখানেই ডেলিভারি করানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের কোলজুড়ে এক ছেলে সন্তান আসে। ফারহা ওই লোকটির নাম ধরে রাখতে থাকে। বুঝতে পায় না যে কোথা থেকে এই আওয়াজ আসছে। কিছুক্ষণের মধ্যে সে খুঁজে পায় জায়গাটি। এরপর লোকটাকে ফারহা সব খুলে বলে। লোকটি ফারহার দরজা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎ ফারহাদের বাড়ির সামনে ইসরায়েলিদের গাড়ি এসে থামে। লোকটি ইসরায়েলি সৈন্যদের সামনে পড়ে যায়। তখন ইসরায়েলিরা বাড়ির মধ্যে ঢোকে। লোকটি বলতে থাকে, এই বাড়িটি আমার না, আমি পানি খেতে এসেছি। সেখানে একজন মুখোশ পাওয়া লোক বলে, এই বাড়ি এই লোকটির না। কিন্তু সেখানে রক্তে ফোঁটা দেখে ইসরায়েলি কমান্ডের সন্দেহ হয়। কমান্ডার তখন ফারহার ঘরের দিকে আসতে থাকে। ফারহা হাতে একটি ছুরি নিয়ে রেডি ছিল। সেটা নিয়েই সে মোকাবেলার জন্য রেডি হয়। আর তখনই বাইরে ইসরায়েলদের চিৎকার শোনা যায়। তারা ওই লোকটির বউকে খুঁজে পেয়েছে। একজন মহিলা সেনা তাকে সার্চ করতে থাকে, যার ফলে সেনাটি বুঝে যায় এই মহিলা কিছুক্ষণ আগে একটি বাচ্চার জন্ম দিয়েছে। তখন কমান্ডার মহিলাটার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। মহিলাটি সহ্য করতে না পেরে তার মুখে থুতু মারে। এরপর সৈন্যরা তার দুই মেয়েকেও খুঁজে পায়। লোকটি তার পরিবারের সবার জীবন ভিক্ষা চায়। মুখোশ পাওয়া লোকটিও কমান্ডোকে বলে ওদের ছেড়ে দিতে, কিন্তু কমান্ডো কারো কথা শোনে না। সে ওই পরিবার সবাইকে লাইনে ধরে দাঁড়া করায় আর সৈনিকদের বলে গুলি করো। প্রচণ্ড গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। মারা যায় নিরীহ কিছু মানুষ আর নিষ্পাপ সদ্য জন্মে নেওয়া বাচ্চাটি। সে মুখোশ পাওয়া লোকটি ফারহার দরজার সামনে আসে। ওই লোকটি আর কেউ ছিল না, লোকটি ফারহার বাবা। সে তার মেয়েকে ডাক দিয়ে সেখান থেকে চলে যায়। ইসরায়েলি কমান্ডো বাচ্চাটাকে নিচে শুইয়ে গুলি করে মেরে ফেলতে বলে। সে আবার বলে, ওদের পিছে গুলি খরচ করে লাভ নেই, তুমি ওকে পা দিয়ে চেপে মেরে ফেলো। লোকটি কোনোভাবেই বাচ্চাটিকে মারতে পারে না, বারবার তার পা আটকে যায়।
তাই তার রুমালটি বাচ্চাটি মুখের উপর রেখে দেয়, যাতে আস্তে আস্তে দম বন্ধ হয়ে মারা যায় বাচ্চাটি। এটা কোনো রূপকথার গল্প না, এমনই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল ইসরায়েলিরা। বাচ্চাটির চিৎকারে চারদিকে পাতার যেন ভারী হয়ে আসছিল। বাচ্চাটির চিৎকারে ফারহা পাগলের মতো করতে থাকে। ফারহা দরজার পাশে বসে বাচ্চাটিকে গান শোনাচ্ছে। পরের দিন সকালে ফারহা ঘুম থেকে ওঠে। সে হঠাৎই একটা পিস্তল খুঁজে পায়। ফারহা চোখ বন্ধ করে দরজা বরাবর গুলি চালাতে থাকে। সূর্যের আলো তার মুখে এসে পড়ে, তাতে বোঝা যায় দরজাটি খুলে গিয়েছে। সে বাইরে বের হয়, পাশে একটি পাত্র থেকে পানি খায়, তারপর ওই বাচ্চাটির দিকে তাকায়। তখনই মুভিটার সবচেয়ে কষ্টদায়ক দৃশ্য দেখি। বাচ্চাটা মারা গিয়েছে, শরীরে পোকায় ভরে গেছে, পিঁপড়াগুলো সারা শরীরে ছড়িয়ে গিয়েছে। ফারহা যখন বাইরে বের হয় তখন পুরো গ্রামেরই কেউই বেঁচে নেই। দুদিন আগেও যেখানে সবাই হাসি খুশি থাকতো, সেখানে আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফারহা সেই দোলনায় এসে বসে। সত্যিকারের মেয়েটির নাম ছিল রাদিয়া, যে কিনা এখান থেকে হেঁটে হেঁটে সিরিয়া চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার গল্প শেয়ার করেছিল। রাদিয়া যতদিন বেঁচে ছিল ততদিন তার বাবাকে অনেক খুঁজেছিল, কিন্তু তার বাবাকে আর কখনো খুঁজে পায়নি।